সে কানের কাছে ফিসফিস করে বলেছিল, তুমি কি শুনতে পাচ্ছ? আর সেই মুহূর্তে পুরুষটা বুঝল যে কথা বলছে সে তার পেছনে দাঁড়িয়ে নেই, সে তার কানের ভেতরে। আর মধ্যরাতে গুজরাটের এক হাইওয়ের ধারের সেই ধাবায় যখন ট্রাক চালক রুটি খেতে বসল, তখন সামনের আয়নায় দেখল পেছনের সব চেয়ার খালি, কিন্তু থালাগুলো ভরা, আর থালার পাশে রাখা চামচগুলো নিজে থেকেই নড়ছে। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 149-এ আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা বাজে। রাত 9টা মানেই অশরীরীর রাত। এই সেই মুহূর্ত যখন দিনের আলো সম্পূর্ণ মিলিয়ে যায়, রাতের অন্ধকার তার পূর্ণ আধিপত্য বিস্তার করে, আর সেই অন্ধকারের ভাজে ভাজে যারা থাকে তারা জেগে ওঠে। আজকের রাতটা একটু আলাদা, কারণ আজকের দুটি ঘটনা এমন দুটি জায়গার যেখানে সাধারণ মানুষ গেছে সাধারণ কাজে, আর ফিরে এসেছে অসাধারণ এক আতঙ্ক বুকে নিয়ে। আজকের এপিসোডে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যা শুনে আপনার শির দাঁড়া দিয়ে একটা বরফ ঠান্ডা স্রোত নামবে। প্রথম ঘটনাটি এসেছে ভারতের উত্তর পূর্বের এক রাজ্য থেকে। সেখানে এক মানুষের জীবনে এমন একটি সত্তার আগমন হয়েছিল যে কথা বলে কিন্তু দেখা যায় না, যে কানে কানে ফিসফিস করে কিন্তু তার কোনো শরীর নেই, যাকে বলে কর্ণপিশাচিনী। আর দ্বিতীয় ঘটনাটি ভারতের পশ্চিমাঞ্চলের এক হাইওয়ের ধারের এমন একটি ধাবাকে নিয়ে, যেটা শুধু রাতেই থাকে। দিনের বেলায় সেখানে যান, খালি মাঠ পাবেন। রাতে ফিরে আসুন, ধাবা হাজির, রান্না তৈরি, মালিক বসে। কিন্তু সেই ধাবায় যারা খেতে বসেছে তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবনে ফেরেনি। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 149-এর প্রথম ঘটনা, মেঘালয়ের সেই কর্ণপিশাচিনীর ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন অর্ণব সরকার। অর্ণব মূলত পশ্চিমবঙ্গের কোচবিহারের মানুষ, তবে গত 6 বছর ধরে মেঘালয়ের শিলংয়ে থাকেন। পেশায় তিনি একটি সরকারি দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার। শান্তশিষ্ট মানুষ, কথাবার্তায় বেশ মেপে কথা বলেন, অতিরিক্ত কিছু বলার স্বভাব নেই। কিন্তু এই ঘটনাটা বলতে গিয়ে তিনি লিখেছেন তার হাত কাঁপছিল, কারণ এই ঘটনাটা শুধু তার নয়, এটা তার সহকর্মী রাহুল রাভার সাথে ঘটে যাওয়া এমন একটি অভিজ্ঞতা যা রাহুলকে আজও রাতে একা ঘুমাতে দেয় না। অসংখ্য ধন্যবাদ অর্ণবকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি অর্ণবের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি একটু একটু করে বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। রাহুল রাভা আমার অফিসের সহকর্মী, বয়স 27, মেঘালয়েরই ছেলে। রিভুই জেলার একটা ছোট্ট গ্রামে জন্ম, বড় হয়েছে শিলংয়ে। পড়ালেখা শেষ করে আমাদের দফতরে যোগ দিয়েছে বছর 3 আগে। রাহুল স্বভাবে খোলামেলা, হাসি খুশি, কিছু হলে সরাসরি বলে, মনে লুকিয়ে রাখে না। অফিসের সবাই তাকে পছন্দ করে। ঘটনাটা শুরু হয়েছিল 2024 সালের মার্চে। সেই বছর মার্চের মাঝামাঝিতে আমাদের দফতর থেকে একটা সার্ভে টিম পাঠানো হয়েছিল মেঘালয়ের পূর্ব খাসি হিলসের একটা প্রত্যন্ত এলাকায়। সেখানে নতুন রাস্তা নির্মাণের জন্য জমি জরিপ করতে হবে, পুরো বিষয়টা মাঠে গিয়ে দেখতে হবে। টিমে ছিল রাহুল, আরেক সহকর্মী দীপক, একজন স্থানীয় গাইড যার নাম সাউলিয়াং, আর একজন গাড়ি চালক। পূর্ব খাসি হিলসের ওই এলাকাটা বেশ দুর্গম। শিলং থেকে ঘণ্টা 3-এর রাস্তা, তারপর পাহাড়ি পথে আরও ঘণ্টাখানেক। চারদিকে ঘন পাইন বন, কুয়াশায় ঢাকা। মার্চ মাসে মেঘালয়ের এই অঞ্চলে একটা বিশেষ আবহাওয়া থাকে। বৃষ্টির আগে ভাগের একটা ভেজা ভেজা ঠান্ডা, আর সন্ধ্যের আগেই কুয়াশা নেমে আসে। তারা সেখানে পৌঁছেছিল দুপুরের দিকে। কাছের একটা ছোট্ট বসতিতে একটা সরকারি বাংলো ছিল, সেখানে তারা থাকবে 2 রাত। কাজটা 2 দিনের। প্রথম দিন নির্বিঘ্নে কেটে গেল। জরিপের কাজ শুরু হলো, অনেকটা এগোলো। সাউলিয়াং স্থানীয় মানুষ, পথঘাট চেনে, তার সহায়তায় কাজ দ্রুত এগোচ্ছিল। সন্ধ্যায় বাংলোয় ফিরে ভাত খেয়ে রাহুল শুয়ে পড়ল। সেই রাতে রাহুলের ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখে।
পরের দিন সকালে সে বলল, স্বপ্নে সে একটা বনের মধ্যে দাঁড়িয়ে, চারদিকে কুয়াশা, আর কেউ একটা তার কানে কানে কথা বলছে। কি বলছে সে বুঝতে পারছে না, কিন্তু ফিসফিসানির মতো একটা শব্দ, একদম কানের ভেতরে, খুব কাছ থেকে। কিন্তু যখন পাশে তাকাচ্ছে, কেউ নেই। দীপক হেসে বলল, পাহাড়ের হাওয়ায় স্বপ্ন অদ্ভুত হয়। রাহুলও হাসল। দ্বিতীয় দিন জরিপের কাজে আবার বের হলো দল। সেদিন একটু দূরে যেতে হবে, বনের ভেতর দিয়ে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত। সাউলিয়াং পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। বনের মধ্যে ঢোকার একটু পরেই সাউলিয়াং থামল। সে খাসি ভাষায় কিছু বলল। রাহুল কিছুটা খাসি বোঝে, দীর্ঘদিন মেঘালয়ে থাকার কারণে। সে অর্ণবকে পরে জানিয়েছিল, সাউলিয়াং বলেছিল ওই বনের এই বিশেষ জায়গায় একটা পুরনো গাছ আছে, একটা বিশাল পুরনো ওক জাতীয় গাছ, যেটার ব্যাপারে গ্রামে একটা কথা প্রচলিত আছে। কথাটা হলো, ওই গাছের কাছে বহু বছর আগে একজন মহিলা মারা গিয়েছিলেন। কেউ বলে তিনি পথ হারিয়ে মরেছিলেন, কেউ বলে তিনি সেখানে নিজেই গিয়েছিলেন। কিন্তু মারা যাওয়ার আগে তিনি নাকি বলে গিয়েছিলেন তিনি এই বনে থাকবেন, এই গাছের কাছে যারা আসে তাদের কানে কানে কথা বলবেন। সাউলিয়াং বলেছিল ওই গাছ থেকে দূরে থাকতে। কিন্তু রাহুল আর দীপক ইঞ্জিনিয়ার মানুষ, এসব কথায় তারা তেমন গুরুত্ব দেয়নি। দীপক বলল, কাজের জায়গা যদি ওই দিকেই হয় তাহলে যেতেই হবে। কাজের প্রয়োজনে সেই দিকে যেতেই হলো। গাছটা দেখতে পেল তারা। বিশাল একটা গাছ, বয়সে অন্তত 100 বছরের বেশি। গাছের গুড়িটা এতটাই মোটা যে 3 জন মানুষ হাত দিয়ে ধরলেও ঘেরা যাবে না। শিকড়গুলো মাটির ওপরে উঠে এসেছে, অনেকটা বড় বড় আঙুলের মতো। গাছের কাণ্ডে শ্যাওলা, উপরে ঘন পাতা। রাহুল সেই গাছের পাশ দিয়ে জরিপের কাজ করছিল, কিছু মাপজোক নিচ্ছিল। তখনই সে থামল। দীপক লক্ষ্য করল রাহুল হঠাৎ স্থির হয়ে গেছে। হাতের যন্ত্রপাতি থামিয়ে একদিকে কান পেতে আছে, যেন কিছু শুনছে। দীপক বলল, কি হলো? রাহুল ঘুরল, মুখে একটা অদ্ভুত ভাব। বলল, তুই কিছু শুনছিস? দীপক বলল, কি? রাহুল বলল, কেউ কেউ যেন কানে কানে কিছু বলছে। দীপক চারদিকে তাকালো। বনের মধ্যে কুয়াশা, পাখির শব্দ, বাতাসে পাতার নড়াচড়া, অন্য কোনো মানুষ নেই। দীপক বলল, কেউ নেই তো। রাহুল বলল, আমি স্পষ্ট শুনলাম, একদম কানের পাশে, কিন্তু কথাটা বুঝলাম না। সাউলিয়াং চুপ করে পাশে দাঁড়িয়েছিল। রাহুল যা বলল শুনে সে আর কিছু না বলে দ্রুত একটু দূরে সরে গেল। রাহুল খেয়াল করল সাউলিয়াংয়ের মুখের ভাব বদলে গেছে। কাজ শেষ করে তারা বাংলোয় ফিরল। সেদিন রাতের খাবার খেতে বসে রাহুল বলল, সাউলিয়াং, ওই গাছের কথাটা আরেকটু বলবে? সাউলিয়াং বলল, বেশ ধীরে ধীরে। যে মহিলা ওই গাছের কাছে মারা গিয়েছিলেন তিনি ছিলেন একজন বয়স্কা মহিলা, খাসি জনগোষ্ঠীর। তাকে গ্রামের মানুষ ভয় পেত। বলা হতো তিনি মানুষের কানে কানে কথা বলতে পারতেন, কোনো শব্দ না করে, শুধু কানে। আর যাকে তিনি কানে কানে কিছু বলতেন সে মানুষটা আস্তে আস্তে তার কথা শুনতে শুরু করত। অর্থাৎ তার বলা কথাগুলো মনের মধ্যে ঢুকে যেত, তার নিজের কণ্ঠস্বরের মতো মনে হতো। তিনি মারা যাওয়ার পরেও নাকি কাজ থেমে থাকেনি। রাহুল মনোযোগ দিয়ে শুনছিল। তারপর জিজ্ঞেস করল, সে কি বলে মানুষকে? সাউলিয়াং বলল, সেটা মানুষে মানুষে আলাদা। কাউকে বলে দূরে চলে যেতে, কাউকে বলে কাছে আসতে, কিন্তু যাকে বলে সে একসময় বুঝতে পারে না সে নিজে ভাবছে নাকি কেউ তাকে ভাবাচ্ছে। সেই রাতে রাহুল আবার সেই স্বপ্ন দেখল। একই বনের মধ্যে, কুয়াশায়, কানে ফিসফিসানি, কিন্তু এবার আরেকটু স্পষ্ট। এবার সে বুঝতে পারল একটা কথা, তুমি এখানে থাকো। পরের দিন তারা শিলং ফিরে এলো। কাজ শেষ, কিন্তু রাহুলের সমস্যা শেষ হয়নি। শিলং ফেরার 2 দিন পরে রাহুল আমার সাথে অফিসে কথা বলছিল। মাঝপথে থামল, বলল, অর্ণবদা, তুই কিছু বললি? আমি বললাম, কি? রাহুল বলল, আমার কানে মনে হলো তুই কিছু বললি।
আমি বললাম, না, আমি কিছু বলিনি। রাহুল একটু থামল, তারপর বলল, হ্যাঁ, হয়তো ভুল শুনেছি। কিন্তু এর পরের দিনগুলোতে রাহুলের এই ঘটনা বারবার হতে লাগল। কেউ কিছু বলেনি, কিন্তু সে শুনছে, একদম কানের কাছে কেউ কথা বলছে, কখনো অফিসে, কখনো বাড়িতে, কখনো রাস্তায়। কানের কাছে একটা ফিসফিসানি। কথাগুলো সব সময় স্পষ্ট না, কিন্তু কখনো কখনো স্পষ্ট। সে আমাকে বলল একদিন, অর্ণবদা, কানে কানে যে কথাটা বলে সেটা এখন মাঝে মাঝে বুঝতে পারছি। আমি জিজ্ঞেস করলাম, কি বলে? রাহুল বলে, তুমি কোথায় যাচ্ছ? ফিরে এসো। আমার বুকটা ধুক করে উঠল, কারণ সেটা ঠিক সেই জায়গার কথাই মনে করিয়ে দিচ্ছে। সেই বন, সেই গাছ, সেখানে ফিরে যেতে বলছে। রাহুলের শরীরেও পরিবর্তন আসছিল। সে রাতে ঠিকমতো ঘুমাতে পারছে না, সকালে উঠে ক্লান্ত, অফিসে মনোযোগ নেই, কথাবার্তা কমে গেছে। আগে যে হাসি খুশি ছিল, সেই হাসি এখন কম। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, রাহুল কখনো কখনো কথার মাঝে থেমে যাচ্ছে, যেন কিছু শুনছে, তারপর আবার কথা বলছে, কিন্তু বিষয়টা হঠাৎ পাল্টে যাচ্ছে। আমরা একটা বিষয়ে কথা বলছিলাম, কিন্তু হঠাৎ সে অন্য একটা বিষয়ে চলে যাচ্ছে। একদিন সন্ধ্যায় অফিস ছুটির পরে আমি রাহুলের সাথে হাঁটছিলাম। হঠাৎ সে থামল রাস্তার মাঝে। আমি বললাম, কি হলো? রাহুল বলল, এখন আমি কানে শুনলাম, এই রাস্তায় যেও না। আমি বললাম, মানে? রাহুল বলল, মানে জানি না, কিন্তু শুনলাম। আমি বললাম, রাহুল, এটা তোর মাথার সমস্যা হতে পারে, ডাক্তারের কাছে যাওয়া দরকার। রাহুল বলল, হয়তো। কিন্তু সেই রাস্তায় যাওয়া বন্ধ করল রাহুল। পরের দিন খবর পেলাম, সেই রাস্তায় একটা বড় দুর্ঘটনা হয়েছে। একটা ট্রাক উল্টে গেছে, কয়েকজন আহত। রাহুল শুনে চুপ করে বসে থাকল কিছুক্ষণ, তারপর বলল, অর্ণবদা, কানের কথা মানলে বেঁচে গেলাম। আমি কি বলবো বুঝতে পারলাম না। এরপর থেকে রাহুলের কানের ফিসফিসানি আরও বাড়তে লাগল, কিন্তু এবার একটা পার্থক্য দেখলাম। আগে শুধু ডাকতো, ফিরে এসো, এখানে থাকো। এখন কখনো কখনো সতর্ক করছে। রাস্তার ঘটনার পরে রাহুল আর সেই কণ্ঠকে অবিশ্বাস করছে না। আর সেটাই ভয়ের, কারণ রাহুল এখন যখনই কোনো সিদ্ধান্ত নেয়, কানে একটা কণ্ঠ আসে। সে সেই কণ্ঠ শোনে। কোথাও যাওয়ার আগে কণ্ঠ বলে নাকি বলে না, রাহুল সেই অনুযায়ী চলে। আমি একদিন জিজ্ঞেস করলাম, রাহুল, কণ্ঠটা কার মনে হয় তোর? রাহুল বলল, একজন বয়স্কা মহিলার। আমি চমকে গেলাম। সাউলিয়াং যা বলেছিল, বয়স্কা মহিলা, কানে কানে কথা বলতেন। আমি রাহুলকে বললাম, রাহুল, তুই সাউলিয়াংকে ফোন করে জিজ্ঞেস কর, ওই মহিলার ব্যাপারে আরও জানতে হবে। রাহুল ফোন করল। সাউলিয়াং অনেকক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, তুমি কি ওই গাছের কাছে অনেকক্ষণ ছিলে? রাহুল বলল, হ্যাঁ, কাজের জন্য থাকতে হয়েছিল। সাউলিয়াং বলল, গ্রামের বড়রা বলেন, ওই মহিলা জীবনে অনেক একা ছিলেন, কেউ তার কথা শুনত না। মারা যাওয়ার আগে তিনি বলেছিলেন, তিনি কারো না কারো সাথে থাকবেন, যে তার কথা শুনবে তার কাছে থাকবেন। রাহুল বলল, মানে আমি তার কথা শুনেছিলাম, তাই তিনি আমার সাথে আছেন? সাউলিয়াং বলল, হ্যাঁ। রাহুল থামল, তারপর বলল, কিন্তু তিনি আমার ক্ষতি করছেন না। সাউলিয়াং বলল, এখন করছেন না, কিন্তু সমস্যা হলো, তিনি একসময় তোমার চিন্তাভাবনাকেই নিয়ন্ত্রণ করতে শুরু করবেন। তুমি বুঝতে পারবে না তোমার নিজের ইচ্ছা কোনটা আর তার ইচ্ছা কোনটা। এই কথাটা শুনে রাহুল অনেকক্ষণ চুপ করে বসে রইল। আমি রাহুলের পাশে ছিলাম, তার মুখ দেখলাম। ভয় নয়, একটা অদ্ভুত দ্বন্দ্ব। কারণ সেই কণ্ঠ তাকে রাস্তার দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে। সে কি এই কণ্ঠকে ছাড়তে চায়? এই প্রশ্নটাই ভয়ঙ্কর। সাউলিয়াং ফোনে বলল, রাহুল, তোমাকে একবার ফিরে আসতে হবে, ওই গাছের কাছে যেতে হবে। গ্রামের একজন জ্ঞানী মানুষ আছেন, তিনি এই বিষয়ে বোঝেন, তার সাথে কথা বলতে হবে।
রাহুল রাজি হলো। পরের সপ্তাহান্তে আমরা আবার গেলাম সেই জায়গায়। এবার আমিও সাথে গেলাম, কারণ রাহুলকে একা যেতে দিতে রাজি ছিলাম না। সাউলিয়াং আমাদের নিয়ে গেল গ্রামের একজন বয়স্ক মানুষের কাছে। নাম কিনমার। বয়স 70-এর বেশি হবে। খাসি পুরুষ, চোখ দুটো অদ্ভুত রকম তীক্ষ্ণ। রাহুলকে দেখে তিনি কিছু একটা বললেন খাসিতে। সাউলিয়াং অনুবাদ করল, তিনি বলছেন তোমাকে কেউ ধরে আছে, সেটা এখনো শক্ত হয়নি, তাই বের হওয়া সম্ভব। কিনমার রাহুলকে কিছু জিজ্ঞেস করলেন। সাউলিয়াং অনুবাদ করল, তুমি কি কখনো সেই কণ্ঠকে উত্তর দিয়েছ? রাহুল মাথা নাড়ল, বলল, না, শুনেছি কিন্তু উত্তর দিইনি। কিনমার স্বস্তির একটা ভাব দেখালেন। সাউলিয়াং বলল, তিনি বলছেন এটা ভালো, যদি তুমি উত্তর দিতে তাহলে সংযোগ আরও গভীর হতো। কিনমারের পর যা বললেন সাউলিয়াং সেটা অনুবাদ করল এভাবে। এই মহিলার নাম ছিল রিলা। তিনি তার জীবনে কখনো কেউ তার কথা শোনেনি বলে ভয়ঙ্কর একা ছিলেন। মারা যাওয়ার আগে তিনি বোনের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, যে প্রথম তার কথা শুনবে তিনি তার কাছে থাকবেন। রাহুল সেই বনে গিয়ে অজান্তেই তার ফিসফিসানি শুনেছে, তাই রিলা ভেবেছেন এই মানুষটা তাকে শোনে। কিনমার বললেন, রিলাকে বোঝাতে হবে, তাকে ছেড়ে দিতে রাজি করাতে হবে। জোর করে তাড়ানো যাবে না, কারণ তিনি মৃত মানুষ, তাকে শ্রদ্ধা করতে হবে। কিনমার রাহুলকে বললেন ওই গাছের কাছে যেতে হবে, সেখানে গিয়ে জোরে বলতে হবে খাসি ভাষায়, যা কিনমার শেখালেন। মানে হলো, আমি আপনার কথা শুনেছি, আপনি একা নন, কিন্তু আমি আপনার সাথীর যোগ্য নই, আপনি আপনার জায়গায় ফিরে যান। আমরা সেই বনে গেলাম, সেই গাছের কাছে। দিনের বেলা, কিন্তু তবুও বনটা অন্ধকার। ঘন পাতায় আলো আসছে না বললেই চলে। ঠান্ডা বাতাস। রাহুল সেই গাছের সামনে দাঁড়ালো। কিনমার পাশে ছিলেন, সাউলিয়াং পাশে। রাহুল সেই খাসিতে সেই কথাগুলো বলল, ধীরে ধীরে, স্পষ্টভাবে। কথাগুলো বলার মাঝামাঝিতে একটা ঘটনা ঘটল। বাতাস ছিল না, কিন্তু সেই গাছের পাতাগুলো হঠাৎ একটু কাঁপল। গাছের গুড়িতে একটা শব্দ হলো, কাঠের শব্দ, যেন কিছু একটা ভেতরে নড়ছে। রাহুল শেষ পর্যন্ত বলল, তারপর চুপ করে দাঁড়িয়ে থাকল। কয়েক মিনিট নীরবতা। তারপর রাহুল বলল, কানের শব্দটা কমে গেছে। আমরা সেখান থেকে ফিরে এলাম। পথে রাহুল বলল, অর্ণবদা, একটা অদ্ভুত কথা। যখন বলছিলাম, কানে একটা কণ্ঠ আসলো, অনেক পরিষ্কার। এবার বলল, ঠিক আছে। আমার বুকে একটা ঠান্ডা লাগলো। সেই রাতে রাহুল বলল, কানে আর কোনো ফিসফিসানি নেই। ঘুম হলো। সকালে উঠে হালকা লাগলো। পরের সপ্তাহে অফিসে আগের মতো হাসি খুশি রাহুলকে দেখলাম, কিন্তু সে একটা কথা বলল আমাকে একেবারে শেষে। বলল, অর্ণবদা, কিনমার বলেছিলেন রিলা চলে গেছেন, কিন্তু পুরোপুরি যাননি, কারণ যিনি একটা জীবন একা কাটিয়েছেন তার চলে যাওয়াটা এত সহজ নয়। তাই কান পেতে থেকো। কোনো অপরিচিত জায়গায় গেলে যদি কানে কানে কেউ কথা বলে, উত্তর দিও না। আমি সেই পরামর্শ আজও মনে রেখেছি। আর রাহুল মেঘালয়ের সেই পাহাড়ি বনে আর যায়নি। গেছে অনেক জায়গায়, কিন্তু সেই পূর্ব খাসি হিলসের সেই নির্দিষ্ট এলাকায় নয়। ওই বনে, ওই গাছের কাছে রিলা আজও আছেন, একা। হয়তো আজও কারো কানে কানে বলছেন, তুমি কি শুনতে পাচ্ছ? আর যে শুনবে সে জানে না সে কি বিপদ ডেকে আনছে। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনা। রাত 9টা মানেই অশরীরীর রাত। এই রাতে যারা সাধারণ মানুষ তারা ঘরের আলোয় বসে থাকে, আর যারা সাহসী তারা এই আসরে বসে শোনে এমন সব ঘটনা যা এই পৃথিবীতে সত্যিই ঘটে, প্রতিদিন, প্রতি রাতে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। রাত এখন আরও গভীর হয়েছে, আলো আরও কমেছে, আর আমরা এখন পাড়ি দেব ভারতের পশ্চিমাঞ্চলের এক রাজ্যে, গুজরাটের একটা হাইওয়ের ধারে, যেখানে একটা ধাবা আছে।
তবে এই ধাবার বিশেষত্ব হলো এটা দিনের বেলা নেই, রাত হলে আসে, ভোর হলে যায়। আর যারা এই ধাবায় খেয়েছে তারা যা দেখেছে তা শুনলে আপনি আর কখনো রাতের রাস্তার ধারের কোনো ধাবায় থামবেন না। দ্বিতীয় ঘটনা, গুজরাটের সেই অভিশপ্ত হাইওয়ে ধাবার ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মনোজ ঘোষ। মনোজ মূলত গুজরাটের আমেদাবাদের বাসিন্দা, তবে জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমানে। পেশায় একটি বড় পরিবহন সংস্থার ট্রিপ ম্যানেজার, অর্থাৎ লং রুটের ট্রাক আর গাড়ির যাতায়াত পরিচালনা করেন। বহু বছর ধরে গুজরাটের হাইওয়েগুলো তার চেনা। রাতে চালাতে সমস্যা নেই, একা চালাতে সমস্যা নেই। ভূত প্রেত নিয়ে সে হাসে, বলে রাস্তায় কত জায়গায় কত বছর চালিয়েছি, কিছু দেখিনি। 2024 সালের অক্টোবরে হরিলালকে একটা রুটে পাঠানো হয়েছিল। আমেদাবাদ থেকে কাচ্ছের ভুজ পর্যন্ত একটা মালবাহী ট্রাক চালাবে। রুটটা চেনা, কিন্তু মাঝরাতে যাত্রা করতে হবে, কারণ ডেলিভারি সকাল সকাল দিতে হবে। হরিলাল রাত 12টায় রওনা দিয়েছিল। যে হাইওয়ে দিয়ে সে যাচ্ছিল সেটা আমেদাবাদ থেকে কাচ্ছের দিকে যাওয়ার পুরনো রাস্তা। নতুন হাইওয়ে হয়েছে, অনেকে নতুন রাস্তায় যায়, কিন্তু পুরনো রাস্তায় ট্রাফিক কম, তাই হরিলাল এই রাস্তা পছন্দ করে। রাত তখন অনুমানিক 2টোর কাছাকাছি। হরিলাল সুরেন্দ্রনগর জেলা পেরিয়ে মোরবির দিকে যাচ্ছে। রাস্তার দুপাশে মাঠ, দূরে দূরে বাবলা গাছের সারি, আকাশে কিছুটা মেঘ। রাতের হাইওয়েতে মাঝে মাঝে একটা দুটো ট্রাক আসছে উল্টো দিক থেকে, এছাড়া রাস্তা ফাঁকা। হরিলালের পেটে ক্ষুধা লাগছিল। সে গাড়ি চালাতে চালাতে ভাবছিল কোথাও একটু থামবে, কিন্তু এই রাস্তায় এত রাতে ধাবা খোলা থাকে কমই। তখনই সে দেখতে পেল রাস্তার বাম পাশে একটু ঢালের মাথায় আলো জ্বলছে। কাছে এসে দেখল একটা ধাবা, ছোট্ট জায়গা, 4-5টা টেবিল, ওপরে টিনের চাল, বাইরে একটা বোর্ড ভোজনালয়। কাঠের বোর্ডে লেখা, পেইন্ট উঠে গেছে কিছুটা, ভেতরে হলুদ বাল্বের আলো। হরিলাল থামল, ট্রাক রাস্তার পাশে দাঁড় করালো, নামল, ধাবার ভেতরে ঢুকল। একজন মানুষ ছিল ভেতরে, বয়স্ক, বলিরেখায় ভরা মুখ, সাদা ধুতি পরা, মাথায় সাদা চুল, চোখ দুটো অদ্ভুত রকম উজ্জ্বল। বৃদ্ধ মানুষের চোখ সাধারণত একটু ঝিমিয়ে থাকে, কিন্তু এই মানুষের চোখ একটু বেশিই উজ্জ্বল। হরিলাল বলল, কাকা, কি আছে খেতে? বৃদ্ধ বললেন, রুটি, সবজি, ভাত, ডাল, যা চাও। হরিলাল বলল, রুটি আর সবজি দাও। বৃদ্ধ ভেতরে গেলেন। হরিলাল একটা টেবিলে বসল। টেবিলের ওপর একটা প্লাস্টিকের মগে জল, একটা চামচ। হরিলাল চারদিকে তাকালো। ধাবার বাকি টেবিলগুলো খালি, কিন্তু একটা জিনিস একটু অদ্ভুত লাগলো। বাকি টেবিলগুলোতেও থালা রাখা আছে, থালায় খাবার, রুটি, সবজি, গরম, ধোঁয়া উঠছে। মানে কেউ ছিল এখানে, কিন্তু ধাবায় তো শুধু সেই বৃদ্ধ আর হরিলাল। হরিলাল জিজ্ঞেস করল, কাকা, আর কেউ ছিল এখানে? বৃদ্ধ বাইরে থেকে বললেন, হ্যাঁ, একটু আগে চলে গেছে। হরিলাল ভাবল হয়তো অন্য ট্রাক চালক এসেছিল, খেয়ে চলে গেছে। রুটি সবজি এলো, হরিলাল খেতে শুরু করল। কিন্তু খাওয়ার সময় একটা অদ্ভুত অনুভূতি হলো, মনে হলো পেছনে কেউ আছে। কিন্তু পেছনে তাকালো, খালি। তারপর সেই টেবিলের দিকে চোখ গেল যেখানে গরম খাবার রাখা। সেই খাবারের চামচটা নড়ছে, কেউ ধরছে না, কেউ নেই, কিন্তু চামচটা একটু একটু নড়ছে। হরিলাল মনে মনে বলল, হয়তো কম্পন। ট্রাক পাশ দিয়ে গেলে ধাবার মেঝেতে কম্পন হয়, টেবিলে কম্পন যায়, কিন্তু কোনো ট্রাক যাচ্ছিল না। হরিলাল দ্রুত খাওয়া শেষ করল, বৃদ্ধকে টাকা দিল, বৃদ্ধ নিলেন। হরিলাল জিজ্ঞেস করল, কাকা, কতদিন ধরে এই ধাবা চালাও? বৃদ্ধ মুচকি হাসলেন, বললেন, অনেক দিন। হরিলাল বলল, এত রাতে একা থাকো? বৃদ্ধ বললেন, একা কোথায়, অনেকে আসে। হরিলাল ট্রাকে উঠল, রওনা দিল। কিন্তু কিছু দূর গিয়েই সে থামল, কারণ সে বুঝতে পারল সেই বৃদ্ধ মানুষের গলার স্বর একটু অদ্ভুত ছিল। একদম একই রকম স্বর, না উঁচু না নিচু, যেন একটা যন্ত্র কথা বলছে। আর বৃদ্ধের মুখে কোনো ভাব ছিল না। সব প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু মুখে কোনো পরিবর্তন আসেনি। আর সেই থালাগুলো, গরম খাবার, কিন্তু কেউ নেই। হরিলাল পরের ট্রিপের পর আমাকে এই কথা বলল। আমি শুনলাম, বললাম, হয়তো গ্রামের সাধারণ ধাবা, অদ্ভুত লেগেছে রাতের কারণে। হরিলাল বলল, সাহেব, কিন্তু পরের দিন আমি ফেরার পথে ওই জায়গায় থামলাম।
আমি বললাম, তারপর? হরিলাল বলল, সেখানে কোনো ধাবা নেই, শুধু মাঠ। আমি চুপ করে থাকলাম। হরিলাল বলল, সাহেব, আমি ভেবেছিলাম হয়তো ভুল জায়গায় থেমেছিলাম, কিন্তু আমি মাইল পোস্ট মনে রেখেছিলাম। ঠিক সেই মাইল পোস্টের কাছে থামলাম। মাঠ, কোনো ধাবা নেই, কোনো টিনের চাল নেই, বোর্ড নেই। আমি বললাম, হয়তো অন্য জায়গায় ছিল। হরিলাল বলল, না সাহেব, আমি নিশ্চিত। আমি সেটা গুরুত্ব দিইনি সেই মুহূর্তে, কিন্তু 2 সপ্তাহ পরে আমার অফিসে ফোন এলো হরিলালের বাড়ি থেকে। হরিলাল অসুস্থ। আমি গেলাম। হরিলাল বিছানায় শুয়ে, শরীর দুর্বল, কথা বলছে আস্তে আস্তে। ডাক্তার দেখিয়েছে, কিছু ধরা পড়েনি, কিন্তু হরিলালের শরীর ভালো না। হরিলালের স্ত্রী বললেন, সাহেব, 2 সপ্তাহ ধরে খেতে পারছে না ঠিকমতো। রাতে ঘুমের মধ্যে হঠাৎ উঠে বসে, বলে স্বপ্নে ওই ধাবাটা দেখে। আমি হরিলালের পাশে বসলাম, জিজ্ঞেস করলাম, কি দেখিস স্বপ্নে? হরিলাল আস্তে বলল, সাহেব, ওই ধাবায় বসে আছি, বৃদ্ধ বসে পাশে, কিন্তু এবার আর বৃদ্ধের মুখ দেখতে পাচ্ছি না। মুখের জায়গায় অন্ধকার, আর বাকি টেবিলে যারা বসে আছে তারা আমার দিকে তাকিয়ে। আমি বললাম, তারা কারা? হরিলাল বলল, চেনা না, কিন্তু তাদের সবার চোখ একটু অন্যরকম, সরাসরি তাকিয়ে আছে আমার দিকে। আমি ঢোক গিললাম। হরিলাল আরও বলল, সাহেব, আর একটা জিনিস, ওই রাতে আমি খাওয়ার পরে ধাবা ছেড়ে চলে গেলাম, কিন্তু একটু দূরে গিয়েই দেখলাম গাড়ির আয়নায় ওই ধাবার আলো দেখা যাচ্ছে। অনেক দূরে গিয়েও আলোটা থাকছে। যত দূরে যাচ্ছি আলোটা ততক্ষণ থাকছে। অনেকটা পথ পার হলে গেল। আমি হরিলালকে বললাম, বিশ্রাম নাও, আর সেই ধাবার কথা ভুলে যাও। হরিলাল বলল, সাহেব, ভুলতে পারছি না, কারণ প্রতি রাতে স্বপ্নে যাচ্ছি। আমি সেদিন বাড়ি ফিরলাম চিন্তায়। তারপর একটা কাজ করলাম যেটা হয়তো না করলেও হতো, কিন্তু আমি না করে পারলাম না। নিজে গেলাম সেই রাস্তায়। হরিলালের কাছ থেকে মাইল পোস্টের নম্বর নিয়েছিলাম। দিনের বেলায় গেলাম প্রথমে। সেই জায়গায় পৌঁছালাম, মাইল পোস্ট মিলল। বাম পাশে একটা ঢাল, ঢালের মাথায় মাঠ, কোনো ধাবা নেই, কোনো স্থাপনার চিহ্ন নেই, মাটিতে ঘাস, মাঝে মাঝে পুরনো ইটের টুকরো। আমি নেমে সেই মাঠে গেলাম। পুরনো ইটের টুকরো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু একটা জায়গায় মাটির রং আলাদা। একটা বর্গাকার জায়গায় মাটি একটু গাঢ়, একটু ভেজা মনে হচ্ছে, যদিও বৃষ্টি হয়নি অনেক দিন। সেই বর্গাকার জায়গাটার মাপ একটা ছোট্ট ধাবার মতো হতে পারে। আমি স্থানীয় একজন মানুষকে জিজ্ঞেস করলাম, কাছেই একটা গ্রাম ছিল, একজন বয়স্ক মানুষ। জিজ্ঞেস করলাম, এখানে কোনো ধাবা ছিল কি? সেই মানুষটা একটু থামলো, তারপর বলল, ছিল, অনেক বছর আগে। আমি বললাম, কতদিন আগে? মানুষটা বলল, 20-25 বছর আগে। এখানে একটা ধাবা ছিল, চালাতো একজন বৃদ্ধ মানুষ, একা চালাতো, কিন্তু একদিন সকালে দেখা গেল ধাবা পুড়ে গেছে, বৃদ্ধটাও ছিল না। আমি বললাম, পুড়ে গেল মানে আগুন লেগেছিল? মানুষটা বলল, হ্যাঁ, কিভাবে আগুন লাগলো কেউ জানে না, সেই বৃদ্ধটাও আর কখনো দেখা যায়নি। আমি জিজ্ঞেস করলাম, বৃদ্ধের কি হয়েছিল? মানুষটা বলল, বলা হয় তিনি আগুনে পুড়েই গেছেন, কিন্তু তার কোনো দেহ পাওয়া যায়নি। আমি বললাম, সেই বৃদ্ধের নাম? মানুষটা বলল, কাঞ্জি। 20-25 বছর আগে পুড়ে যাওয়া একটা ধাবা, মৃত বৃদ্ধ, দেহ নেই, কিন্তু হরিলাল 2 সপ্তাহ আগে সেখানে বসে রুটি সবজি খেয়েছে, বৃদ্ধ মানুষের সাথে কথা বলেছে। আমার মাথা ঘুরতে লাগলো। রাতে আমি সেই রাস্তায় গেলাম। জানতাম ঠিক হচ্ছে না, কিন্তু নিজের চোখে দেখতে চাইছিলাম। রাত তখন 2টোর কাছাকাছি, একই সময় যে সময়ে হরিলাল গিয়েছিল। সেই মাইল পোস্টে পৌঁছলাম। বাম পাশে তাকালাম, আলো জ্বলছে। সেই ঢালের মাথায় আলো। আমার হাত ঠান্ডা হয়ে গেল, কিন্তু গাড়ি থামালাম। নামলাম না, গাড়িতে বসেই দেখলাম ধাবা আছে, টিনের চাল, হলুদ বাল্বের আলো, বাইরে সেই বোর্ড। আমি গাড়ির জানালা খুললাম। ধাবার ভেতর থেকে একটা গন্ধ আসছে, রান্নার গন্ধ, রুটি পোড়ানোর গন্ধ, তরকারির গন্ধ, সত্যিকারের খাবারের গন্ধ। আমি বসে রইলাম। তখন ধাবার দরজায় সেই বৃদ্ধ দেখা গেলেন। সাদা ধুতি, সাদা চুল, উজ্জ্বল চোখ। তিনি বাইরে এলেন, আমার গাড়ির দিকে তাকালেন।
এত রাতে গাড়ির মধ্যে বসে থাকা মানুষকে তিনি দেখতে পাচ্ছেন এটা বুঝলাম। তিনি হাত তুললেন, একটু ইশারার মতো, যেন ডাকছেন। আমি গাড়ির জানালা বন্ধ করলাম, গিয়ার দিলাম, গাড়ি স্টার্ট করলাম। কিন্তু গাড়ি এগোলো না। ইঞ্জিন চলছে, গিয়ার আছে, কিন্তু গাড়ি এগোচ্ছে না। আমি আবার ইগনিশন বন্ধ করলাম, আবার চালু করলাম। এবার গাড়ি চলল। আমি দ্রুত চলে গেলাম। আয়নায় তাকালাম না, কিন্তু আমি জানি যদি তাকাতাম সেই আলো অনেকক্ষণ দেখা যেত। পরের দিন আমি আমাদের এলাকার একজন মানুষের কাছে গেলাম। তিনি এই ধরনের বিষয় নিয়ে জানেন। সব বললাম। তিনি বললেন, মৃত মানুষের অতৃপ্ত ইচ্ছা। এই বৃদ্ধ জীবনে কখনো সাথী পায়নি, একা ছিল। মারা যাওয়ার পরেও সেই ধাবাতেই রয়ে গেছে। রাতের পথিকদের ডাকে, খাওয়ায়। এটা ক্ষতির জন্য নয়, কিন্তু এই খাবার খেলে সে মানুষের সাথে একটা সংযোগ তৈরি হয়। তারপর সেই মানুষ স্বপ্নে ওই জায়গায় টানে। আমি জিজ্ঞেস করলাম, হরিলালের কি হবে? তিনি বললেন, হরিলালকে ওই রাস্তায় আর না পাঠানো ভালো, আর বাড়িতে নিয়মিত নামাজ প্রার্থনা করুক। হরিলালকে সেই রুটে আর পাঠায়নি। 3 সপ্তাহের মধ্যে তার শরীর ভালো হয়ে গেল, স্বপ্ন কমে গেল। কিন্তু আমি একটা কাজ করলাম। আমার পরিচিত কয়েকজন ড্রাইভারকে সেই মাইল পোস্টের কথা বললাম, রাতে ওই জায়গায় থামবে না। কিন্তু তারপরেও একটা ঘটনা হলো। আমার আরেকজন ড্রাইভার, যুবক, নাম রমেশ। রমেশকে বলা ছিল না, কারণ সে নতুন। 2024 সালের নভেম্বরে রমেশ সেই রুটে গেল। পরের দিন রমেশ ফিরে এলো। তাকে দেখে প্রথমে কিছু বোঝা গেল না, কিন্তু 2 দিন পরে রমেশ আমার কাছে এলো। বলল, সাহেব, রাতে একটা জায়গায় থেমেছিলাম, খেয়েছিলাম। আমার পেট গুড়িয়ে উঠল। বললাম, কোথায়? রমেশ মাইল পোস্টের নম্বর বলল। একই জায়গা। রমেশ বলল, সাহেব, একটা বৃদ্ধ মানুষ ছিল, রুটি সবজি দিল। কিন্তু সাহেব, একটা অদ্ভুত জিনিস দেখলাম। আমি বললাম, কি? রমেশ বলল, ধাবার মেঝেতে কোনো ছায়া ছিল না। আমার ছায়া পড়েছিল, বৃদ্ধের ছায়া ছিল না। আলো ছিল, কিন্তু বৃদ্ধের ছায়া পড়েনি। আমি জানি এই লক্ষণের মানে কি। রমেশকে পরের 2 সপ্তাহ অন্য রুটে দিলাম। তারপর একটা কাজ করলাম। সেই গ্রামের সেই বয়স্ক মানুষটাকে খুঁজে বের করলাম যে কাঞ্জির কথা বলেছিল। তার কাছ থেকে আরও জানলাম। কাঞ্জি ছিলেন একা মানুষ, কোনো পরিবার ছিল না। গ্রামের লোকজন তাকে এড়িয়ে চলত, কারণ তার স্বভাব একটু অদ্ভুত ছিল। তিনি বলতেন, মানুষ আমার ধাবায় আসুক, আমি খাওয়াবো, এটাই আমার সঙ্গ। আগুনে সব শেষ হওয়ার পরেও সেই ইচ্ছা শেষ হয়নি। আর যাদের রুটি সবজি খাইয়েছেন তারা স্বপ্নে ওই ধাবায় যান। কেউ কেউ বলেছে স্বপ্নে বৃদ্ধ তাদের বলেন, তুমি কি আবার আসবে? কেউ কেউ রাজিও হয়েছে। রাজি হওয়া মানুষগুলোর কি হয়েছে সেটা ওই বয়স্ক মানুষটা বলতে চাননি। শুধু বললেন, যে রাজি হয়েছে সে আবার ওই রাস্তায় গেছে, কিন্তু ফিরেনি। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। গুজরাটের সেই হাইওয়েতে রাত হলে আজও একটা আলো জ্বলে উঠবে, সেই ঢালের মাথায়। টিনের চালের নিচে হলুদ বাল্বের আলো, রুটি পোড়ানোর গন্ধ ভাসবে রাতের বাতাসে। সাদা ধুতির সেই বৃদ্ধ বসে থাকবেন, হাত তুলে ডাকবেন, আসো, খাও। আর যে থামবে সে খাবে, ফিরে যাবে। কিন্তু ধাবার সেই আলো তার পিছু ছাড়বে না। রাতের পর রাত সে স্বপ্নে সেখানে ফিরে যাবে। আর বৃদ্ধ একদিন জিজ্ঞেস করবেন, তুমি কি আবার আসবে? সেই প্রশ্নের উত্তর কি দেবেন সেটা একমাত্র আপনার নিজের সিদ্ধান্ত। কিন্তু যারা রাজি হয়েছে তারা ফিরেনি। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 149-এর 2টি ঘটনা এখানেই শেষ করলাম। মেঘালয়ের সেই ঘন বনে এক পুরনো গাছের কাছে একজন মৃত মহিলা আজও কারো কানে ফিসফিস করে বলে চলেছেন, তুমি কি শুনতে পাচ্ছ? আর গুজরাটের সেই হাইওয়ের ধারে যে ধাবার অস্তিত্ব শুধু রাতের অন্ধকারে, সেই বৃদ্ধ আজও বসে আছেন পথচারী অপেক্ষায়। এই 2টি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু সব কিছু শেষ করে না,
যে ইচ্ছা অপূর্ণ থাকে, সঙ্গের ইচ্ছা, শোনার ইচ্ছা, আপনজনের ইচ্ছা, সেই ইচ্ছা এই পৃথিবীতে রয়ে যায়। কখনো কানে কানে কথা বলে, কখনো হাইওয়ের ধারে আলো জ্বালিয়ে ডাকে। আর আমরা মানুষেরা না জেনে সেই ডাকে সাড়া দিই। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অশরীরীঅফিসিয়াল@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর রাত। এই রাতে যে ডাক আসে, সেই ডাকে সাড়া দেওয়ার আগে একটু ভাবুন। কানে কেউ ফিসফিস করলে উত্তর দেবেন না। রাতের রাস্তার ধারে আলো দেখলে থামার আগে একবার ভাবুন, এই আলো কার জন্য। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতের কানে কানে কথা বলার শব্দ থেকে সাবধান থাকুন। হাইওয়ের ধারে অচেনা আলো থেকে দূরে থাকুন। আর যদি কোনো ধাবায় রাতের বেলা থামেন, একবার দেখুন মালিকের ছায়া পড়ছে কিনা। শুভরাত্রি।